উপজেলা পর্যায়ে আনসারের কার্যক্রম শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধানমন্ত্রী চেইন অব কমান্ড মেনে কাজ করার নির্দেশ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। বিইআরসির গণশুনানিতে বিদ্যুতের দাম ২১ থেকে ২৯% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব। ইউনিট প্রতি ১.৫ টাকা বাড়লে ঘাটতি কমবে ১৬,৫০০ কোটি টাকা। আর্থিক খাতে দুর্নীতি নিয়ে অর্থমন্ত্রীর উদ্বেগ। অডিটে স্বচ্ছতা না থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না। বিগত আমলে শেয়ার বাজারে অসংখ্য ভুয়া কোম্পানির তালিকাভুক্তির অভিযোগ। হাম উপসর্গে বরিশালে ও সিলেটে আরও ৩ জনের মৃত্যু। হাসপাতালে কিছুতেই কমছে না রোগীর চাপ। আইসিইউ সংকটে চিকিৎসা দিতে হিমশিম কর্তৃপক্ষের। রাজধানীর বাইরের হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। চামড়া সংগ্রহে জেলায় জেলায় ব্যাপক প্রস্তুতি। গরুর লাম্পি স্কিন নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের। শিরোনাম শুনছিলেন, স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি তানজিলা খান মেম। আনসার সদস্যদের চেইন অফ কমান্ড ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। পরে সাহসিকতা ও কাজের স্বীকৃতি হিসেবে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে প্রধানমন্ত্রী পদক তুলে দেন। বিস্তারিত জানাবেন আসিফ ইকবাল খান। আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দুর্যোগ মোকাবেলা, নির্বাচনী দায়িত্ব পালন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিতে সকালে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত আকর্ষণীয় বুত্থান মহড়া পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রী শারীরিক কসরতের এই মহড়া শেষে অংশগ্রহণকারী সদস্যদের কাছে গিয়ে তাদের সাথে করমর্দন করেন। সমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপি ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে। তবে আনসার সদস্যদের চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরো শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধিমালা ২০২৬ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বন্যা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে আনসার বাহিনী সাহসিকতা, ক্ষিপ্রতা ও মানবিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও বাহিনীটির সাফল্য প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ফার্স্ট রেসপন্ডার স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। সাহসিকতা, দ্রুততা ও মানবিক দায়বদ্ধতা দৃষ্টান্তমূলক। একই সঙ্গে রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মতন পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই বাহিনীর কর্মকর্তা এবং সদস্যগণ টেকসই উন্নয়নের পথে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছেন বলে আমি বিশ্বাস করি।
পরে সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি আনসার ও ভিডিপি একাডেমির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। বিদ্যুতের দাম ২১ থেকে ২৯% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গণশুনানির প্রথম দিনে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে পক্ষে বিপক্ষে চলে যুক্তি উপস্থাপন। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে চলতি অর্থবছর ঘাটতির পরিমাণ ৬৩,০০০ কোটিতে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা করা হয়। তবে প্রতি ইউনিটে ১.৫ টাকা বাড়লে ঘাটতি কমবে ১৬,৫০০ কোটি টাকারও বেশি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জ্বালানি তেল ও এলপি গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সে লক্ষ্যে বাংলাদেশ রেগুলেটরি কমিশন বিইআরসির উদ্যোগে শুরু হয়েছে ২ দিনের গণশুনানি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গণশুনানির প্রথম দিনে সকালে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে পক্ষে বিপক্ষে চলে যুক্তি উপস্থাপন। এতে পিডিবির পক্ষ থেকে বিদ্যুতের দাম ২১ থেকে ২৯% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে গণশুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের প্রস্তাবে জানায়, বর্তমানে প্রতি ইউনিটের পাইকারি দর ৭ টাকা ৪ পয়সা। সেখানে গত অর্থ বছরে গড় খরচ ১৩ টাকা ১৯ পয়সা। এতে বছরে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৬০,০০০ কোটি টাকা। গণশুনানি দিনে দিনে প্রহসনে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে চলতি অর্থ বছর ঘাটতির পরিমাণ ৬৩,০০০ কোটিতে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা করা হয়। তবে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সার দাম বাড়ালে ঘাটতি কমতে পারে ১৩,২৯৮ কোটি, আর ১ টাকা ৫০ পয়সা হারে দর বাড়ালে ঘাটতি কমবে ১৬,৫০০ কোটি টাকার বেশি। কমিশন আশা করে সংশ্লিষ্ট সকল পক্ষই ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে গণশুনানিতে সংক্ষেপভাবে অংশগ্রহণ করবেন এবং একটি সফল ও কার্যকর গণশুনানি পরিচালনায় কমিশনকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। প্রায় ৩ গুণ আমাদের এই গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু বিদ্যুতের রেট যে পর্যায়ক্রমে এর সাথে যেটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার কথা ছিল এটা কিন্তু আমরা করতে পারি নাই। এদিকে পিডিবির দাম বাড়ানোর প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলছে ভোক্তা অধিকার, ক্যাব, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অভিযোগ করেন, বিদ্যুতের দাম বাড়লে জীবনযাপনে নেতিবাচক প্রভাব পড়বে। সিদ্ধান্ত প্রত্যাহার করে সরকারকে ভর্তুকি দেওয়ার সুপারিশ দেন তারা। 11 বছর পরেও কিন্তু আমার মার্জিন একই, কিন্তু এর মাঝখানে কতবার বিদ্যুতের দাম বেড়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভালো জানেন আমার চেয়ে, কিন্তু সেটা অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে? আজকে যদি বিদ্যুতের দাম বাড়ে তাহলে তার এফেক্ট এটা আমরা সবাই জানি। আপনারা এক লাইনে যতই বলেন অর্থের উন্নতি বা অর্থনৈতিক, সেটা না, আমাদের শিল্প কলকারখানা থেকে শুরু করে জিনিসপত্রের দাম বাড়বে, ভয়াবহ অবস্থা হবে। এর আগে সবশেষ ২০২৪ সালে ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়। তখন খুচরায় ৮.৫% এবং পাইকারিতে ৫% দাম বাড়ানো হয়েছিল। শারিয়াজামান পুলক, এখন, ঢাকা। আর্থিক খাতের অস্বচ্ছতা নিয়ে উদ্বেগ জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, বিদেশি বিনিয়োগকারীরা প্রথমে অডিট রিপোর্ট দেখে এখানে স্বচ্ছতা না থাকলে বিনিয়োগ আসবে না। রাজধানীতে আর্থিক হিসাব ও প্রতিবেদন বিষয়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ভুয়া অডিট রিপোর্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ইমদাদুল আজাদের প্রতিবেদন। দেশের কর্পোরেট ও আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে জোর দিচ্ছেন নীতি নির্ধারক ও ব্যবসায়ীরা। বিগত সরকারের আমলে ভুয়া আর্থিক প্রতিবেদন শুধু প্রতিষ্ঠান নয়, ক্ষতিগ্রস্ত করেছে ব্যাংকিং, বিনিয়োগ পরিবেশ সহ সামগ্রিক অর্থনীতিতে। এমন প্রেক্ষাপটে এফআরসি, আইসিএবি ও আইসিএমএবির যৌথ উদ্যোগে আয়োজন করা হয় আর্থিক হিসাব ও প্রতিবেদন বিষয়ক সম্মেলন এফএআর সামিট। অংশ নেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা, নিরীক্ষক এবং নীতি নির্ধারকরা। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে অর্থনীতিতে জেপি মর্গানের মতো বড় বিদেশি ফান্ড ম্যানেজার ও বিনিয়োগকারীরা আসতে আগ্রহী। হংকং থেকে $1 বিলিয়ন তহবিল এবং লন্ডনে বাংলাদেশি বন্ড চালুর প্রস্তাবও আসছে। তবে এসব বিনিয়োগ আনতে অডিটরদের আর্থিক প্রতিবেদনের উপর বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করতে হবে। We are getting so much interest from all over the world. All over the world. Fund managerরা big ওয়েতে আসতেছে বাংলাদেশে। JP Morgan is coming. Other big investment companies are willing to come. অতীতে অনেক ভুয়া কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যাংকের বোর্ড মেম্বাররাই ক্ষমতার অপব্যবহার করে নিজেদের নামে টাকা বের করে নিয়েছেন। বাংলাদেশে যেই ধরনের
ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন হয়েছে, নট জাস্ট ব্যাংকিং সেক্টর, সব জায়গাতে যারা ভালো শেয়ার অফার করতে পারে তারা কিন্তু এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভুয়া অডিট রিপোর্টে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাপকভাবে প্রতারিত হয়েছেন আর পুঁজিবাজারে টাকা হারিয়েছেন হাজার হাজার মানুষ। ভুয়া ভ্যালুয়েশন অথবা আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংক বড় বড় ঋণ দিয়েছে, পরে ঋণ খেলাপি হয়েছে, ব্যাংক পড়েছে সংকটে এবং একের পর এক কেলেঙ্কারি ঘটেছে। সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন সময়ের দাবি। বিপরীতে প্রকৃত আয়। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হাম উপসর্গে বরিশালে ২ জন ও সিলেটে আরও ১ জন মারা গেছেন। অন্যদিকে চট্টগ্রামে হামের চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। নোয়াখালীতে টিকা দেওয়ার পরেও হামে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়। প্রতিদিনেই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। সব মিলিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩৯ জন। একইভাবে সিলেটে হামের উপসর্গ নিয়ে আজও শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ১ শিশুর মৃত্যু হয়। অন্যদিকে চট্টগ্রামে শিশু আইসিইউয়ে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এছাড়া নোয়াখালীতেও বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা। ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। হামে টিকা দেওয়ার পরও কমছে না সিলেটে শিশু মৃত্যু। বিভাগে সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ১ জন। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪১ জন রোগী হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এ বিষয়ে আরও জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, একটু জানাবেন চিকিৎসক এবং রোগীদের স্বজনরা কি বলছেন? মিম, আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে ঠিক চিত্রটা এমনই। কিন্তু সিলেটে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে হাম। এবং গত ২৪ ঘন্টায় ৯ মাস বয়সী আরও একটি শিশু, আমি যেখানে দাঁড়িয়ে আছি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল, সেই শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে কিন্তু আরও একটি নিষ্পাপ ফুলের মতো শিশুর প্রাণ ঝরে গেল এই হামের উপসর্গ নিয়ে। এবং আমি যদি বলি সিলেটের মূল চিত্রটি আপনাকে, সিলেটে কিন্তু এই পর্যন্ত হামের উপসর্গ শুরু হওয়ার পর থেকে কিন্তু প্রায় সহস্রাধিক রোগী কিন্তু হামে আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি যদি বলতে চাই সিলেটের এই যে আইসিইউর সংখ্যা, সিলেটে কিন্তু প্রথমে 5টি বেডের আইসিইউর ব্যবস্থা করে দেওয়া হয়। এর পরবর্তী কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে 21টি আইসিইউ কিন্তু সচল রাখা হয়েছে। এবং আমি যদি আজকের চিত্র বলি, আজকে কিন্তু আমরা যেখানে রয়েছি অর্থাৎ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কিন্তু প্রায় ৮২ জন রোগী আজকে চিকিৎসা নিচ্ছেন একসাথে। এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল মিলে কিন্তু প্রায় ২৮০ জন রোগী কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আমি শুরুতে যেমনটি বলছিলাম, আসলে শিশুদের মৃত্যুর কথা, শিশুরাই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। এবং ১ বছরের বেশি শিশু কিন্তু, আমি যদি শতাংশ অনুসারে বলতে হয় সেক্ষেত্রে ৮০ থেকে ৯০% ১ বছরের নিচের বয়সী শিশুরা কিন্তু তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজে পিআইসিইউ নতুনভাবে চালু করা হয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য। এবং সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালেও কিন্তু শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা দেখছি যে আসলে বিভিন্ন লক্ষণ নিয়ে শিশুরা এখানে আসছে এবং তাদের অভিভাবকদেরকে নিয়ে তারা আসছে। এবং আরেকটি আতঙ্কের ব্যাপার হচ্ছে শিশুদের পাশাপাশি এখানে একটু বড় যারা অর্থাৎ কিশোররা এবং বিশেষ করে কিছু আমরা পেয়েছি যারা একদম অ্যাডাল্ট যারা অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক, তাদেরও কিন্তু হামে আক্রান্ত করছে এই মুহূর্তে। এবং আমরা দেখেছি যে টিকা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে সিলেটে শুরু হয়েছে, কিন্তু টিকা কার্যক্রম শুরু হওয়ার পরেও কিন্তু এটির প্রাদুর্ভাব পুরোপুরি এখনও কমেনি। এবং আমরা দেখেছি সার্বিকভাবে এখানে চেষ্টা করা হচ্ছে এবং বিশেষ করে চিকিৎসক যারা রয়েছেন বা নার্স যারা রয়েছেন তারা কিন্তু আপ্রাণভাবে তাদের চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন। এবং কিছুটা এই হাসপাতালে হামের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটা নিয়ে অভিযোগ
সুযোগ ছিল, কিন্তু ধীরে ধীরে সেটিও তারা কাটিয়ে উঠছেন। তবে আমরা যেমনটি দেখছি যে আতঙ্কের মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছে সিলেটের বিশেষ করে হামের পরিস্থিতি। এবং আপনি জানেন, আপনি যেমনটি শুরুতেই বলছিলেন, এখন পর্যন্ত কিন্তু 41টি শিশুর প্রাণ চলে গেছে এই হামের উপসর্গে। বিশেষ করে হার্ট ফেইলিওর, নিউমোনিয়া সহ নানা ধরনের তারা কিন্তু প্রাদুর্ভাব এবং তারা কিন্তু শারীরিক অসুবিধা নিয়ে তাদের মৃত্যু হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তো এই ছিল আমার কাছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সন্দীপন শুভ। ভারত সীমান্তবর্তী জয়পুরহাটে এবার মিলছে না ভারতীয় গরু। দেশীয় গরুতে হাট জমজমাট, দামও ক্রেতা সাধারণের সাধ্যের মধ্যে রয়েছে। অন্যদিকে ময়মনসিংহ ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর কোরবানির পশুর হাট, যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাটের নতুন হাট থেকে মাজেদুর রহমান এবং মুক্তাগাছা ত্রিমোহনী নতুন বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যাচ্ছি মাজেদের কাছে। মাজেদ, জানাবেন হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? পশু বেচাকেনা শুরু হয়েছে কিনার? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ উজ্জ্বল, জয়পুরহাট হলো সীমান্তবর্তী একটি জেলা এবং এই জেলাতে আমরা আগে লক্ষ্য করেছিলাম যে কিছু কিছু ভারতীয় গরু এখানে পাওয়া যেত, কিন্তু আজকের যে হাটটি, সেই হাটটিতে কোনো ভারতীয় গরু আমরা দেখতে পেলাম না এবং একটিও ভারতীয় গরু আমরা দেখতে পেলাম না। যে গরুগুলো এখানে উঠেছে সবগুলো কিন্তু দেশীয় গরু এবং এই দেশীয় গরু কিন্তু বেচা কিনা হচ্ছে। এবং দেশীয় জাতের গরু সাধারণত খুব একটা বড় হয় তেমন না, এখানে মোটামুটি মাঝারি সাইজে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু এখানে আসছে। এবং আজকের যে সরবরাহ গরুর সেটা কিন্তু খুব বেশি না, কারণ এখানে গরু এবং খাসির হাট যেটি রয়েছে, মানে ছাগলের হাট, সেখানে ছাগলের হাটটা বেশ জমজমাট। তবে এখানে গরুর হাটটা জমজমাট না, সামনের শনিবারে আবার গরুর হাটটা বেশ জমজমাট হবে। তবে আজকের যে বাজার, সে বাজারে কিন্তু মোটামুটি এখানে গরুর দাম যেটি, সেটি কিন্তু স্বাভাবিকই রয়েছে, খুব একটা বেশি না। হয়তো গরু প্রতি 2000-3000 গরু ভেদে হয়তো বেশি হতে পারে। তবে এখানে কেনা বেচা কিন্তু এখনও খুব ভালোভাবে শুরু হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে গরু এখানে অনেকে আছে, তারপরেও কিন্তু এখানে ক্রেতা সাধারণ একটু কম দেখা যাচ্ছে। তারা যারা আসছে তাদের পছন্দ হলে তারা গরু কিনছেন এবং যাদের পছন্দ হচ্ছে না তারা আরও, যেহেতু সময় আছে, তারা আরও 2-1 হাট দেখে কিন্তু গরু কিনতে চাচ্ছেন। আর এখানে যে মাঝারি সাইজের যে গরুগুলো, সেখানে 70,000 থেকে আরম্ভ করে 1,20,000-30,000 মধ্যে পাওয়া যাচ্ছে। এবং বড় জাতের যে গরুগুলো, অর্থাৎ 4 মণ 5 মণ জাতে যে গরুগুলো, যে সাইজের যে গরুগুলো, সেই গরুগুলো কিন্তু দামটা 1.5 লাখ, 1,60,000-1,70,000 পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এখানে খামারিরা যেটা বলছেন যে বর্তমানে যে দাম, সে দাম খুব একটা বেশি না এবং তাদের যে লোকসান হবে এমনটি না। তারা বলছেন তাদের দেশে গরুগুলো সবগুলো যদি বিক্রি করা যায় তাহলে হয়তো তারা একটা ভালো লাভবান হতে পারবে এবং ভবিষ্যতে তারা আরও খামার করতে তারা উৎসাহিত হবে। আর এখানে ক্রেতারা যেটি বলছেন, হয়তো আর কিছুদিনের মধ্যেই যে দাম দর সেটা পর্যবেক্ষণ করে তারা গরু কিনবেন। এবং আজকেও কিছু কেনা বেচা হচ্ছে, তারা এখানে পরখ করে দেখছেন যে আসলে দাম বাড়বে কিনা, কমবে এবং তাদের সাধ্যের মধ্যে কিন্তু এটা হচ্ছে কিনা, এইভাবে কিন্তু তারা যাচাই বাছাই করে কিন্তু গরু কিনছেন। আর এখানে জয়পুরহাট আরও কিন্তু কয়েকটি হাট এখানে থাকবে এবং সেই হাটগুলো জমে উঠবে। আর এখানে যে প্রাণী সম্পদ দপ্তরের যে তথ্য, সেটি কিন্তু জয়পুরহাট জেলায় 4.5 লাখ গরু উৎপাদন হয়েছে এবং এখানে 3 লাখ থেকে 3.5 লাখ গরুর চাহিদা রয়েছে। বাদবাকি গরু কিন্তু বাইরে, অর্থাৎ জেলার বাইরে বিভিন্ন স্থানে যাবে এবং ব্যাপারীরা কিন্তু এখানে আসছেন। এখানে হাট কর্তৃপক্ষ তাদের থাকা, খাওয়া এবং বিভিন্নভাবে সহায়তা করছেন। জাল টাকা শনাক্ত, গরুর চিকিৎসা এবং গরু চিকিৎসা করে যেন নিয়ে যেতে পারে, কোনো রোগ আলা গরু যেন বিক্রি না হয়, সেই ব্যাপারটি কিন্তু এখানে তারা দেখাশোনা করছেন। তো এই ছিল আমার কাছে উজ্জ্বল জয়পুরহাটে যে গরু বেচা কিনা কুরবানি হাট নিয়ে সর্বশেষ তথ্য। এবার ইমতিয়াজ, জানাবেন হাটের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, পাশাপাশি হাটে জাল টাকা প্রতিরোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? উজ্জ্বল, আমরা রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বৃহৎ যে কোরবানির পশুর হাট, মুক্তাগাছা ত্রিমোহনী নতুন বাজার হাটে, এবং ইতিমধ্যে কিন্তু হাট জমে উঠেছে। আমরা দেখতে পেরেছি যে বিভাগ তো রয়েছে, বিভাগ ছাড়িয়েও যে পার্শ্ববর্তী জেলা রয়েছে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, অন্যদিকে সুনামগঞ্জ থেকে রংপুর, রাজশাহী থেকেও কিন্তু প্রচুর ক্রেতা বিক্রেতা এখানে আসেন এবং মূলত এটা একটা পাইকারের হাট। তারপর ঈদের সময়, কোরবানির সময় কিন্তু ব্যাপক জমজমাট থাকে এবং এই হাটে একটি বড় বৈশিষ্ট্য হলো দেশি জাতের যে ষাঁড় গরু, তার জন্য কিন্তু একটা অভয়ারণ্য, অর্থাৎ আশেপাশে যারা খামারি রয়েছে বা গেরস্থ রয়েছে তারা
কিন্তু ইতিমধ্যেই দেখছি যে আমার বিভিন্ন ছোট থেকে শুরু করে মাঝারি ধরনের সব ধরনের কোরবানি পশু নিয়ে কিন্তু এখানে এসেছেন তারা। এবং আজকে গত হাটে আমরা যখন জানাচ্ছিলাম গত বুধবার, তখন কিন্তু আমরা দেখেছিলাম 20 থেকে 30,000 টাকা পর্যন্ত কম ছিল বিভিন্ন ওজনের গরুগুলো। এবার আজকে আসার পর প্রথম দিকে যেহেতু হাট কিছুক্ষণ ধরে শুরু হলো, ঘন্টাখানেক ধরে, আজকে দেখছি যে প্রায় মাঝারি ধরনের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেগুলো দাম চাওয়া হচ্ছে 1,10,000, 20, 30, 35। আবার একটু ছোট সাইজের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেটি 70, 75, 80 এরকম দাম চাওয়া হচ্ছে। এবং ক্রেতা যারা রয়েছেন আজকে মূলত যারা তারা দেখছেন, আসলে যারা কোরবানির জন্য পশু কিনতে আসছেন তারা একটু দেখে নিচ্ছেন, দামটাও একটু যাচাই করে নিচ্ছেন। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। মূলত যারা কিনতে এসেছেন তারা বলছেন একটু বেশি দাম চাওয়া হচ্ছে, যারা বিক্রি করছেন তারাও বলছেন যে আসলে এই দামে তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটা না বিক্রি করলে হয়তো তাদের পোষাবে না। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছেন যে এবারে কোরবানিকে কেন্দ্র করে 2,20,000 কোরবানি পশু তারা প্রস্তুত রেখেছেন, যেখানে 1,80,000 জেলায় চাহিদা রয়েছে, অর্থাৎ 40,000 কোরবানি পশু আরও উদ্বৃত্ত থাকবে। 70টি হাট রয়েছে, যেখানে 65টি মেডিকেল টিম কাজ করছে। জাল টাকা শনাক্তকরণের জন্য আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন জায়গা থেকে, সংশ্লিষ্ট দপ্তর থেকে কিন্তু তারা আসছেন। এবং হাট ইজারাদার বারবারই তারা মাইক নিয়ে সব সাবধান করছেন যে কোনো প্রকার অবৈধ লেনদেন যেন না হয় এবং জাল টাকা শনাক্ত বা সেই ব্যাপারে যেন সচেতন থাকে। এবং অনলাইনেও কিন্তু বেশ লেনদেন হচ্ছে। তো আমরা এখানে যেটা দেখছি আজকে যে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হচ্ছে, তারা যেটা বলছেন যে তারা আসলে দেশি জাতের একটু ছোট সাইজের কোরবানির যে পশুগুলো রয়েছে সেগুলোর দিকে বেশি ঝুঁকছে, সেগুলোই দরদাম বেশি করছেন। এবং বড় সাইজের যে সর্বোচ্চ আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত যে বড় যে কোরবানি পশুগুলো দেখেছি বা হাটে ষাঁড় গরুগুলো দেখেছি, সেগুলো ক্রেতা এখন পর্যন্ত খুব একটা চোখে পড়ছে না। সব মিলিয়ে হাট এখন জমজমাট রয়েছে। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আরও বিস্তারিত জানানো যাবে। উজ্জ্বল। ময়মনসিংহ জয়পুরহাট থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদ ঘিরে চামড়া সংগ্রহের ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশের বৃহত্তম মোকাম নাটোরের ব্যবসায়ীরা। যদিও চামড়া সংগ্রহে বড় বাধা গরুর লাম্পি স্কিন রোগ। বিগত দিনে সংগ্রহ করা চামড়ার 30 থেকে 40% এই রোগে আক্রান্ত ছিল। তাই এবার কোনো চামড়ায় রোগটি দেখা দিলে তা না কেনার ঘোষণা সমিতির। জাহিদুল ইসলাম সুমনার ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। দেশি বছরে চামড়ার মোট চাহিদার অর্ধেক সংগ্রহ হয় কোরবানি ঈদে, যার 20 থেকে 25% যোগান দেয় নাটোর। চামড়ার সংগ্রহের ব্যাপক প্রস্তুতি নিলেও ট্যানারি মালিকদের কাছে বকেয়া 70 কোটি টাকা এখনো পায়নি নাটোরের ব্যবসায়ীরা। এছাড়াও হঠাৎ করে লবণের দাম বাড়ায় চামড়া লবণজাত করা নিয়ে শঙ্কায় তারা। এক বস্তা মালের 170-80 টাকা ভাড়াই লেগে যায়, 850 টাকা লবণের দাম, তো এমনি দেখা যাচ্ছে যে 950-1000 টাকা পড়ে যায়। লবণটা যে দাম ছিল অলরেডি অনেকখানি বৃদ্ধি পেয়েছে। আসলে এটা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে লবণটার দিকে তদারকি করে। বর্তমান সরকার আশ্বাস দিয়েছে যে বর্তমান ট্যানারির মালিকদেরকে আর্থিক সহায়তা করবে। চামড়ার ব্যবসায়ীদের সকল প্রস্তুতির মাঝেও রয়েছে উদ্বেগ ও শঙ্কা, কারণ বিগত দিনে সংগ্রহ করা অন্তত 30 থেকে 40% লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গরুর চামড়া। ভালো মানের একটি চামড়ার দাম হবার কথা 1200 থেকে 1300 টাকা, কিন্তু লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হওয়া সেই চামড়ার দাম মাত্র 110 টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, গত 3 থেকে 4 বছরে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিলেও প্রাণী সম্পদের গাফিলতিতে সেটা আরও বৃদ্ধি পাচ্ছে। দেখেন একটা ফুটা, 2টা ফুটা, এই ফুটাটা আসলে সহজে চোখে পড়ে না, যখন কাঁচা থাকালে পড়ে না, লবণ দেওয়ার পরে এটা ধরা পড়ে। ল্যাম্পিংটা একটা, আমি মনে করি যে পশু যারা ডাক্তার আছেন সরকারের তরফ থেকে ট্রিটমেন্ট দিলে পরে আমি আশা করি যে এটা মনে হয় ভালো হবে। জেলা প্রশাসন সাহেব মত বিনিময় সভা করেন আমাদেরকে নিয়ে, তখন আমরা জানিয়েছি এই যে LSD ভাইরাসের ব্যাপারে, কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয় এ পর্যন্ত আমার মনে হয় এটি যে কোনো ব্যবস্থাই নেয়নি। চামড়া ব্যবসায়ীদের তথ্য বলছে, গত ঈদুল আজহার 2 মাসে গরু মহিষের 2,37,772 পিস এবং ছাগল সহ অন্যান্য পশুর 3,17,947 পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। আসন্ন ঈদে গরু, ছাগল সহ অন্যান্য পশুর অন্তত 6 লাখ পিস চামড়া সংগ্রহ করার আশা ব্যবসায়ীদের। তবে চামড়ার দাম সরকার বেঁধে দিলেও লাম্পি স্কিন ডিজিজে চামড়া না কেনার হুঁশিয়ারি নাটোরের ব্যবসায়ীদের। এতে চামড়া শিল্পে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। একটা চামড়া যদি 25 ফুট থাকে সেক্ষেত্রে দেখা যায় 6 থেকে 700 টাকা প্রতি পিসে একটা ওয়েট ব্লু চার্জ আছে, কেমিক্যাল চার্জ। এই 600-700 টাকাও ওই চামড়াটা বিক্রি হয় না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অনেক ট্যানারি মালিকরা চিন্তা ভাবনা করতেছে চামড়া যত কম
কেনার জন্য চেষ্টা করার জন্য। ঈদের দিন থেকেই আড়তগুলোতে সংগ্রহের পর চামড়ায় লবণজাত করতে ব্যস্ত হয়ে উঠবেন মৌসুমী শ্রমিকরা। সবকিছু ঠিক থাকলে ঈদ থেকে আগামী 2 মাস কোরবানির ঈদ সামনে রেখে পশুর হাট, সড়ক ও নগর জুড়ে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। একই সঙ্গে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির নবনিযুক্ত কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই নগরীতে ছিনতাই, মাদকের বিস্তার, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা, হ্যাকিংয়ের মতো অপরাধসমূহের বিরুদ্ধে গত 1 মে 2026 থেকে ডিএমপি বিশেষ অভিযান শুরু করেছে। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, একটু পর ফিরব। রাজধানীর মিরপুর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার সহযোগী স্ত্রীকে ঢাকার সিএমএম আদালতে তোলা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সানি মৃধা। সানি জানাবেন, গ্রেপ্তার দুজনকে আদালতে তোলা হয়েছে কিনা, আর রিমান্ড আবেদন করা হবে কিনা। এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে, অর্থাৎ পল্লবী থানার যে অফিসার আসলে তাদেরকে নিয়ে এসেছে নিম্ন আদালতে, তাদের কাছ থেকে কথা বলে শুনেছি যে তাদেরকে 3টা থেকে 4টার মধ্যে তাদেরকে আদালতে তোলা হবে। এরপরই হয়তো আদালত তার সিদ্ধান্ত জানিয়ে দেবে। যদিও আপনি জানেন যে গতকালকের এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পরে কিন্তু প্রধান অভিযুক্ত তিনি পালিয়ে যায়। প্রায় 7 ঘন্টার অভিযান শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর প্রথমেই কিন্তু তার স্ত্রীকে সেই জায়গা থেকে কিন্তু সাথে সাথে তাকে সহযোগী হিসেবে, হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে তাকে আটক করে পুলিশ। আপনি জানেন যে এরপরে কিন্তু আজকে তাকে আদালতে তোলার কথা আছে এবং এখন পর্যন্ত এর মধ্যে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে। তার মামলার সিরিয়াল আসার পর কিন্তু তাকে তোলা হবে। আমি যতটুকু জানি যে নিম্ন আদালতের 29 নম্বর কোর্টে তাকে আদালতে তোলা হবে। তারপরে হয়তো পুলিশের কাছে হয়তো রিমান্ড আবেদন করবে সরকারি আইনজীবী বা যিনি রয়েছেন। এরপরে কিন্তু তার পক্ষ থেকে তার কিন্তু আদালত তার রায় জানিয়ে দেবেন। আদালত তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেগুলো আসলে সিদ্ধান্ত নেবেন। তবে এখন পর্যন্ত এর বেশি তথ্য আসলে আমার কাছে নেই, যদিও এখন পর্যন্ত আমি অনেক এখানে আসার পরে অনেক জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত তাকে কখন এখানে উঠানো হয়েছে বা কখন নিয়েছে এই বিষয়ে আসলে খুব বেশি একটা তথ্য নেই। তবে আমার কাছে সেখানকার যিনি যে পুলিশ রয়েছেন, পুলিশ কর্মকর্তা রয়েছেন, তার সাথে কথা রয়েছেন। তিনি পরবর্তীতে হয়তো তার সবশেষ বিস্তারিত আমাকে জানিয়ে দেবে। এর আগে গতকালকের এই ঘটনা কিন্তু প্রায় সকাল 10:30টার দিকে, যখন শিশু রামিসা স্কুলে যাওয়ার জন্য আসলে তার মা তাকে খুঁজতে থাকে। এরপরে কিন্তু তাকে আর পাওয়া যাচ্ছিল না। এরপরে আশপাশের ফ্ল্যাটে যখন খোঁজাখুঁজি করতে করতে একটি ফ্ল্যাটে সন্দেহ হয়, তখন সেই ফ্ল্যাটে বারবার নক করার পরে কিন্তু সেই ফ্ল্যাট না খুললে কিন্তু তখন এলাকাবাসী সাথে নিয়ে কিন্তু সে দরজা ভেঙে কিন্তু তার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। এরপরে কিন্তু 999-এ ফোন দিয়ে সেখানকার পল্লবী থানার পুলিশ সেখানে যায় এবং সাথে সাথে মরদেহ তারা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া। প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করেছে ধর্ষণের পর কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে তারা সন্দেহ করেছে। তবে তদন্তের রিপোর্ট পাওয়ার পর আসলে হত্যার বিস্তারিত সম্পর্কে তারা জানানোর কথাও আমাদেরকে আসলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের অভিযুক্ত আসলে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমত হত্যাকাণ্ডের যে প্রধান অভিযুক্ত সোহেল রানা, তিনি গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর সেখানে তার স্ত্রীও অবস্থান করে এবং তাকে কিন্তু প্রধান সহযোগী হিসেবে তাকে গ্রেফতার করে। এরপরে কিন্তু 7 ঘন্টার অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তথ্য প্রযুক্তি সহায়তার মাধ্যমে তাকে গ্রেফতার করে। তো আদালতে তোলার পর আসলে আদালত কি জানায় সেগুলো। কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 4 জনকে 10 বছর করে কারাদণ্ড এবং 5 জনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। রাষ্ট্রপক্ষ বলছে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় দিয়েছেন। একই ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলাতেও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর জানান, অভিযুক্ত 18 আসামির মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড, 9 জনকে যাবজ্জীবন এবং 5 জনকে খালাস দেওয়া হয়েছে। গেল বছরের 23 সেপ্টেম্বর রাতে চকরিয়ায় ডুলাহাজারা এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন। এই ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে আলাদা 2টি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ন্যায় বিচার যাতে নিশ্চিত হয়, কোনো নির্দোষ ব্যক্তির সাথে যাতে সাজাপ্রাপ্ত না হয় এবং কোনো দোষী ব্যক্তি যাতে ফাঁক করে বেরিয়ে না যায় সেজন্য উনি একটু বিলম্ব করে উনি ন্যায় বিচার নিশ্চিত করেছেন। ন্যায় বিচার নিশ্চিত করে আজকে উনি 2টি মামলায় দিয়েছেন, রায় প্রচার করেছেন। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, একটু পর ফিরবো। হাজারো মানুষের অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন ওমানে বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 ভাই। বুধবার ভোরে তাদের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। এতদিন সন্তান মারা যাওয়ার খবর আড়াল করে রাখা হলেও কাফনের কাপড়ে মোড়ানো 4 সন্তানকে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন অসুস্থ মা। বেলা 11টায় স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয় 4 ভাইকে। বাকিটা জানাচ্ছেন ফয়সাল করিম। যে উঠোনে পা রাখলেই হাসি মুখে মায়ের পানে ছুটে যেতেন 4 ভাই, আজ সেই চেনা উঠোনেই তারা ফিরলেন, তবে প্রাণহীন, কাফন মোড়ানো নিথর দেহে। ওমানে গাড়ির ভেতর বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 সহোদরের মরদেহ বুধবার ভোরে পৌঁছায় নিজ গ্রামে। এর আগে মঙ্গলবার রাতে মাস্কাট থেকে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয় মরদেহগুলো। 4 খাটিয়ায় পাশাপাশি শায়িত 4 ভাই, এমন হৃদয়বিদারক দৃশ্য আগে কখনো দেখেনি রাঙ্গুনিয়ার মানুষ। শোকাবহ বাড়িতে সকাল থেকে ভিড় করেন আশপাশের গ্রাম ও এলাকার হাজার হাজার মানুষ। 4 ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু নাড়া দিয়েছে সবাইকে। আমরা এক সপ্তাহ যাবো শোকা হতো এলাকাবাসী, কারো কাজ নাই, কিছু নাই, শুধু এইখানে ঘুরতেছে। ক্লিনিকে যাওয়ার পথে একটা বয়স দিচ্ছে, পারভেজ তুমি কোথায় আছো, আমাদেরকে একটু বাঁচাও, আমরা গাড়ি থেকে বাইরে হতে পারছি না। ওরা আসার 15 দিন আগে আমার লোক বড় ভাইয়ের লোক কত হইলো, বলতেছে মামা আমি কয়েকদিন পর আসতেছি। এরকম মর্মান্তিক ঘটনা এটা তো আর কোনোদিন দেখি নাই, ফার্স্ট দেখছি। একটা মা 4টা ছেলে চলে গেছে, এটা তো অনেক কষ্টের। গত 1 সপ্তাহ ধরে অসুস্থ বৃদ্ধা মায়ের কাছে গোপন রাখা হয়েছিল মৃত্যুর সংবাদ, কিন্তু কাফন মোড়ানো 4 সন্তানকে একসঙ্গে দেখে আর নিজেকে সামলাতে পারেননি গর্ভধারিণী মা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি, তাই চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। ওটা ওনাকে শুনতে দেওয়া হয় নাই, ওনার রুমে কাউকে যাইতে দেওয়া হয় নাই। উনি যে ওনার যে 4 জন সন্তান যে মারা গেছেন, উনি জানেন ওনারা অসুস্থ, ওনারা জানতেন উনি ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম হাসপাতাল আছেন। কিন্তু বেলা 10:15টার দিকে খাটিয়ায় চড়ে বাড়ি থেকে শেষ বিদায় নেন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সর্বস্তরের হাজারো মানুষ। সবার চোখেই ছিল শোক আর অশ্রু। পরিবারটির এই কঠিন সময়ে মরদেহ দেশে আনার খরচ বহন করে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার, আর ওমান চট্টগ্রাম সমিতি বহন করেছে হাসপাতালের হিমঘর থেকে শুরু করে দাফন কাফনের যাবতীয় ব্যয়। তাদের লাশগুলো সুন্দরভাবে স্মুথলি দেশে আনার ক্ষেত্রে কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয় থেকে শুরু করে আমরা কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ করছি ওমান যে এম্বাসি আছে, যেটা যাতে স্মুথলি সুন্দরভাবে জানাজা পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয় সেটা আমরা দেখভাল করার জন্য সেই ক্ষেত্রে আমরা সার্বক্ষণিকভাবে আছি। প্রবাস জীবনের সুখ দুঃখে একে অপরের ছায়া হয়ে থাকা 4 ভাই কবরেও ঠাঁই পেলেন পাশাপাশি। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।